আজকে কথা বলবো জামাত ইসলামকে নিয়ে। জামাতে ইসলামের অনেক ভক্ত রয়েছেন এবং ইদানিং জামাতে ইসলামের কিছু অনলাইনে সমর্থক রয়েছেন। এবং জামাত ইসলাম এই যে আগের থেকে ভালো অবস্থানে আছে, তারা কি আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারেন? হ্যাঁ, অনেকেই দেখতে পারেন। এবারই তো অনেকেই পুরো স্বপ্ন দেখে ফেলেছিলেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসছে, যখন ইউনিভার্সিটিগুলা ভালো ফল করছিল ছাত্র শিবির। যেহেতু একটা ইউনিভার্সিটি সমাজের একটা ইউনিট, সমাজের বিভিন্ন ধরনের মানুষ এর প্রতিনিধিত্ব এই ছাত্ররা করেন, তো ধরাই যেতে পারত যে জামাত ইসলাম ভালো করবে। জামাত ইসলাম ভালো করেছে আগের যে কোনো সময়ের থেকে। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। স্পষ্ট কারণ হচ্ছে যে আগের যে জামাতের বিরুদ্ধে যে দমন এবং নিপীড়ন চালানো হয়েছে, তার বিরুদ্ধে একটা সহানুভূতি মানুষের মধ্যে তৈরি হবে খুব স্বাভাবিক। এবং অনলাইনে যারা জামাতের পক্ষে কথা বলেন, তাদের প্রচুর অনুসারী রয়েছে এবং তারা বাংলাদেশের এই বিপ্লবে অর্থাৎ শেখ হাসিনার পতনে বিশাল অবদান রেখেছেন। তারা যখন জামাত ইসলামের পক্ষ নেয়, বিএনপির পক্ষ না নিয়ে, তখন জনগণের একটা বড় অংশ জামাতের পক্ষে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু গতবার যেটা দেখা গিয়েছে, আমি নির্বাচনের ওই সময় বাংলাদেশে ছিলাম এবং আমি অবজার্ভ করেছি যে কিছু কিছু জায়গায় জামাতের ভোট রয়েছে কিন্তু জামাতের কোনো ক্যান্ডিডেট নেই। আমি টাঙ্গাইলের বাসাইল থানায় গেলাম এবং সেখানে জিজ্ঞেস করলাম যে জামাত থেকে কে দাঁড়িয়েছে, কেউ নাম বলতে পারলো না। ময়মনসিংহের কয়েকটি জায়গায় নির্বাচনী এলাকায় আমি গিয়েছি নির্বাচনের আগে, তাদেরকে জিজ্ঞেস করেছি এই এলাকা থেকে জামাতের কে দাঁড়িয়েছে, বলছে জানি না, কিন্তু জামাত আগের থেকে ভালো করবে, এই কথাগুলো মানুষ বলেছে। তার মানে হচ্ছে যে ওই সমস্ত সিটে যদি জামাতের শক্তিশালী ফেস ভ্যালু এবং পরিচিত মানুষ থাকতো, তাদের বক্তব্য জনগণের সামনে স্পষ্ট থাকতো, তাহলে কিন্তু জামাত ইসলাম আরও বেশি সিট পেতে পারত। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে ইদানিং জামাত ইসলামের কিছু নেতার কি বলবো চরিত্র নিয়ে কথা উঠেছে, তাদের নৈতিকতা নিয়ে কথা হয়েছে। এনসিপি যখন জামাতের সাথে আসলো, জামাত ইসলামের পরিধি অনেক বড় হলো এবং জামাত ইসলামে কিন্তু এই প্রথম বিভিন্ন ধরনের মানুষের সমাগম হয়েছে। এটি জামাত ইসলাম যে এই যে নিজস্ব একটা গণ্ডির বাইরে গিয়ে সবাইকে অ্যাডপ্ট করার যে একটা মানসিকতা, এটি কিন্তু জামাত ইসলামকে সমৃদ্ধ করেছে। এই যে আগে যে ধারণাটি ছিল যে 100% মুসলিম না হলে আমাদের আপনি না, কিন্তু বাংলাদেশের মানুষ সবাই তো শতভাগ এই প্র্যাকটিসিং মুসলিম না। সে হয়তো আবেগে মুসলিম, কাজে হয়তো সে কিছুই না, ইসলামের কোনো অনুশাসনই সে পালন করেন না, কিন্তু আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে। তেমন লোককেও কিন্তু জামাত ইসলাম এইবার গ্রহণ করেছেন এবং সংখ্যালঘুদের থেকে অর্থাৎ একটা হিন্দু সম্প্রদায় থেকেও এবার নমিনেশন দেওয়া হয়েছে এবং তিনি ভালো ভোট পেয়েছেন। এই যে জামাতকে বহুমাত্রিক একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু জামাতের জন্য অনেক উপকার হয়েছে। আমি যে কথাটি জামাতের যারা পলিসি মেকার, জামাত নিয়ে যারা ভাবেন, জামাতের যারা কল্যাণ চান, অর্থাৎ প্রো ইসলামিক শক্তির যারা উত্থান চান, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে গতবার যে আপনার গণভোটটি হলো, সেই গণভোটের যে রায় ছিল সেটি বিএনপি বাস্তবায়ন করছে না। জামাত ইসলাম সেটি নিয়ে আন্দোলন করবে, কথা বলবে, এটা খুব স্বাভাবিক। এবং জনগণ যেহেতু এই যে সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, এটার পক্ষে জামাত ইসলাম একটি স্ট্যান্ড নেবে, এটা জামাত ইসলামের জন্যও ভালো, দেশের জন্যও ভালো। কারণ হচ্ছে যে সংস্কার অবশ্যই দেশের মানুষের জন্য প্রয়োজন ছিল, যে সংস্কারগুলোর কথা বলা হয়েছিল, এতে জামাত ইসলামের অবশ্যই জনপ্রিয়তা আগের থেকে বাড়বে। কিন্তু কথা হচ্ছে জামাত ইসলামের জনপ্রিয়তা আবার কিছু কমবেও আরেক দিক দিয়ে। সেটা হচ্ছে যে জামাতের নেতাদের যে এখন চলাফেরা, তাদের কথাবার্তা, এই যে গতানুগতিক এই কিছু মানুষকে দিয়ে কথা বলানো, জামাতের স্থানীয় পর্যায়ের মানুষের যে অ্যাক্টিভিটিস, সেটি কিন্তু বাড়াতে হবে। এবং জামাত ইসলামকে এখন থেকে একটা কর্মসূচি নিয়ে আগাতে হবে যে তাদের যে সমর্থনগুলো রয়েছে সেটা যাতে না হারায়। তাদের এই যে যেখানে নামে মাত্র জামাতের নেতা দেওয়া হয়েছিল, নমিনেশন দেওয়া হয়েছিল, সেখানেও প্রচুর ভোট পেয়েছে। এই ভোটকে যদি বাড়াতে হয়, তাহলে এই যে 300টি আসনে যেখানে জামাতের নেতা নেই, সেখানে জামাতের নেতা তৈরি করতে হবে। জামাতের কর্মশালা, সেখানে কর্মসূচি সেখানে রাখতে হবে, সেখানে ঘন ঘন অনুষ্ঠান করতে হবে। আর জামাতের হাতে বেশ কয়েকটি অ্যাডভান্টেজ রয়েছে যেটা বিএনপির নাই, আওয়ামী লীগের নাই, কারো নাই। সেটি হচ্ছে
যে জামাত সমর্থিত কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং সেগুলো লাভজনক। ইবনে সিনা একটি। যদি এখনই আপনারা এই সুযোগকে কাজে লাগিয়ে যদি প্রত্যেকটা উপজেলায় আপনারা শাখা করেন, এই শাখাগুলো করতে বেশি টাকা লাগে না, আপনার লাভ হবে, আপনাদের ব্যবসা হবে। আপনার ইসলামী ব্যাংক, আপনারা জানেন যে এটা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে, তাদের দিয়ে আপনারা আরও শাখা করতে পারেন, আরও সেবা দিতে পারেন, মানুষকে আরও কিছু অর্থনৈতিক সুবিধা দিতে পারেন। এবং ইসলামী ব্যাংক যে ভুলগুলো আগে করেছে, যে আওয়ামী লীগ লোকদেরকে তারা লোন দিয়েছে, আওয়ামী লীগ লোকজনকে তোষণ করে তারা টিকে থাকতে চেয়েছে। তারা ভেবেছিল যে আওয়ামী লীগের লোককে যদি দুধ কলা দেই তাহলে হয়তো আমাদের ক্ষতি করবে না, কিন্তু আপনাদের কিন্তু ক্ষতি করেছে, দেউলিয়া করে শেষ করে দিয়েছে আপনাদেরকে। এবং সে থেকে আপনাদের বের হয়ে আসতে হবে, আপনাদের নিজস্ব কর্মীদেরকে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং এই যে ইসলামী ব্যাংক একটা প্রতিষ্ঠান, আপনাদের ইবনে সিনা রয়েছে, যদিও এগুলো বলা ঠিক না যে একটা দলের এগুলো প্রতিষ্ঠান, আপনাদের সমর্থিত যে সমস্ত ব্যক্তি তারা এগুলোর মালিক বা তারা এগুলোর কর্মকর্তা বা কর্মচারী। সেহেতু আমি বলবো যে এই শক্তিটাকে যদি আপনারা কাজে না লাগান, তাহলে আপনারা এইবার যে সুযোগটা পেয়েছিলেন আর জিন্দিগিতে আর এই সুযোগটা পাবেন না। কারণ হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে যে মিডিয়া, যে প্রচারণা, সেটা কিন্তু অনেক শক্তিশালী এবং পাশের একটা দেশ তো লেগেই রয়েছে। তো আপনারা নিজস্ব একটা মিডিয়া আপনাদের ছিল দিগন্ত টিভি, সেটাকে আপনারা পুনরুদ্ধার করার চেষ্টা করছেন, কিন্তু একটা দিগন্ত টিভি দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে মিডিয়ার সংখ্যা বাড়াতে হবে। সোশ্যাল মিডিয়াতে আপনাদের যে অ্যাক্টিভিটিস রয়েছে দেশের বাইরে থেকে, দেশের ভেতর থেকেও আপনাদের কাজকে বাড়াতে হবে। হ্যাঁ, জাতীয় পর্যায়ে হলো, কিন্তু স্থানীয় পর্যায়ে কি করছেন আপনারা? এই যে উপজেলা পর্যায়ে আপনাদের সোশ্যাল মিডিয়ার ওয়ার্কার বাড়াতে হবে। একটা কথা আবার বলছি যে সোশ্যাল মিডিয়া এখন কিন্তু সিনারিও বা যে কোনো পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে। সোশ্যাল মিডিয়ার শক্তিকে অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে আর আজ থেকে 30 বছর আগে যে বিশাল বিশাল মফস্বলে গিয়ে জনসভা করতে হতো, কেন্দ্রীয় নেতারা আসতেন, বক্তব্য দিতেন, কিছু মানুষ শুনতেন, বাড়িতে যেতেন, সেই ব্যবস্থার কোনো দরকার নেই। এখন আপনি প্রত্যেকটা উপজেলায় আপনি সোশ্যাল মিডিয়ার জন্য আপনি লোক তৈরি করেন। আপনি ছেলে, মেয়ে, যুবক, বৃদ্ধ, বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর আপনি মানুষ তৈরি করেন যারা জামাত ইসলামের পক্ষে বলবে। জামাত ইসলাম বাংলাদেশে ভালো না করার কোনো কারণ দেখি না। কারণ হচ্ছে দেখেন যে ভারতে কি অবস্থা, তারা শুধু ধর্মের কথা বলে একটা গোষ্ঠীকে ক্ষমতায় নিয়ে এসছে, হিউজ মানুষের সমর্থন পেয়েছে শুধু ধর্মের কথা বলে। আপনারা কেন পারবেন না? হ্যাঁ, সেটা তো উল্টো চিত্র। সেখানে হিন্দুত্ববাদী সরকার এসছে শুধু ধর্মের কথা বলে, হিন্দুত্ববাদের কথা বলে, ইসলামের কথা বলে আপনারা কেন ক্ষমতায় আসতে পারবেন না? আপনাদের মধ্যে বাই ডিফল্ট একটা অ্যাডভান্টেজ আপনাদের রয়েছে। আপনাদেরকে বলে রাখি, ইসলামী ব্যাংকে যে অনেক মানুষ টাকা রাখে, ইভেন আমি নিজে দেখেছি যে আওয়ামী লীগ মানসিকতার মানুষও ইসলামী ব্যাংকে টাকা রাখে। কারণ হচ্ছে তারা মনে করে এখানে সুদ নাই, ধর্মের কারণে। আপনি জানেন যে এই যে মানুষের বিশ্বাস, ভোটের ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু বিশ্বাস রয়েছে, কিন্তু সেই বিশ্বাসটাকে আপনারা কাজে লাগাতে পারছেন না। হ্যাঁ, একটা বিশ্বাসকে কাজে লাগানো, আমি ধর্মান্ধ শব্দটা ব্যবহার করতে নারাজ। আমি বলবো ধর্মের প্রতি যে মানুষের সিম্প্যাথি রয়েছে, যে ভালোবাসা রয়েছে, এটা সারা পৃথিবীতে রয়েছে। সব দেশেই খ্রিস্টানদের মধ্যে রয়েছে, হিন্দুদের মধ্যে রয়েছে, শিখদের মধ্যে রয়েছে ধর্মের প্রতি ভালোবাসা। সেই ভালোবাসাকে অনেক রাজনীতিবিদরা কাজে লাগিয়ে সেটাকে ভালো দিকে কাজে লাগান, অর্থাৎ ধর্মের অনুসারীদের কল্যাণের কথা, তাদের ইচ্ছা, তাদের যে আকীদা, সেটাকে মূল্যায়ন করে কথা বলে সারা পৃথিবীতে তাদের প্রতি যে নির্যাতন হচ্ছে সেটা প্রতিরোধের জন্যে ধর্মে কে মানুষ ব্যবহারই করতে পারে। ব্যবহার না বলে বলবো, ধর্মের কথা বলে মানুষ রাজনীতি করতেই পারে। সেটাকে সঠিকভাবে যদি ব্যবহার না করতে পারেন, তবে বলবো যে এর উপরে বোকামি আর নাই। ধরেন খেলা হচ্ছে মাঠে, আপনি বাই ডিফল্ট যদি আপনার দলের অনেক সমর্থক থাকে, আপনি ভালো খেলতে উৎসাহ পাবেন। আপনি মনে করবেন আমাকে ভালো খেলতে হবে কারণ এতগুলো দর্শক রয়েছে, আমি তাদের মুখ নিরাশ করব না, তাদেরকে আমি নিরাশ করব না। সেই রকমই অনেক মানুষ রয়েছে যে জামাত ইসলামকে ভালোবাসে। বাই ডিফল্ট আপনারা পেয়েছেন, যেহেতু এদেশের বেশিরভাগ মানুষই প্রায় আপনার 90 ভাগ বা 90 ভাগের কাছাকাছি মুসলিম।
তো সেখান থেকে এই মুসলিমদের বিরাট অংশের ভোট যদি আপনারা না নিতে পারেন, তাহলে বলবে এটা আপনাদের ব্যর্থতা। এই সুযোগকে যদি কাজে লাগাতে হয়, তবে আপনাদের স্থানীয় পর্যায়ে গতবার যেটা দেখা গিয়েছে যে আপনাদেরকে কিন্তু বিশালভাবে সহযোগিতা করেছে এই যে পিনাকি ফ্রান্স থেকে এবং আমেরিকা থেকে কয়েকজন ইউটিউবার। তাদের কারণে আপনাদের ভোট অন্তত 30% বৃদ্ধি পেয়েছে। এনসিপি আসাতে যে আপনাদের ভোট বৃদ্ধি পেয়েছে, এই বাস্তবতা আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে এই ছেলেগুলো যদি জামাতের ব্যানারে না আসতো, এরা সিট পেত না, কিন্তু জামাত ইসলাম অবশ্যই সিট পেত। হ্যাঁ, এনসিপি আসাতে যেটা হয়েছে সেটি হচ্ছে যে একটা নেটওয়ার্ক বেড়েছে এবং পরবর্তীতে এই যুব সমাজটা যে আপনাদের সাথে আছে, এতে আপনাদের রাজনীতির ভিত্তি অনেক শক্তিশালী হয়েছে। যাই হোক, আমি জামাতে যারা নীতি নির্ধারক তাদেরকে আমি দুইটা কথা বলবো। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে ব্যাপকভাবে গুরুত্ব দেন এবং ইলেকট্রনিক্স মিডিয়াকে কাজে লাগান। আর দ্বিতীয় হচ্ছে যে স্থানীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে নেতা তৈরি করেন এখন থেকেই, এই মুহূর্ত থেকেই। এবং উপজেলা পর্যায়ে এবং স্থানীয় যে নির্বাচনী এলাকা রয়েছে, যেখানে জামাতের কোনো বেইজ নাই, সেখানে যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, সেখানে যেহেতু আপনাদের অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তাদেরকে বুঝান এবং যারা আপনাদেরকে ভোট দেয় না তারা যাতে আপনাদের ভোট দেয়, তাদেরকে অর্থনৈতিক বিভিন্ন কাজে ইনভলভ করেন এবং স্থানীয় পর্যায়ে এই জামাতকে শক্তিশালী করেন। আপনাদের অনেক আগের থেকে বুনিয়াদি একটা কার্যক্রম রয়েছে, আপনাদের বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক রয়েছে, ঠিক আছে, কিন্তু সেই নেটওয়ার্কের বাইরেও আপনাদেরকে বড় বড় নেটওয়ার্ক তৈরি করতে হবে, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে কাজে এগিয়ে যেতে হবে। এটি আপনাদের কাছে আমার সাজেশন।